ঘাম ঝরানো ফসলের ন্যায্য দাম না পেয়ে বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন হুগলি জেলার ধনেখালি বিধানসভা কেন্দ্রের ভান্ডারহাটি এলাকার কয়েক হাজার কৃষক। রাজ্য সরকারের পক্ষ থেকে আলুর সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 900 টাকা ঘোষণা করা হলেও তার ছিটে ফোটা সুবিধাও পৌঁছায়নি এই প্রান্তিক চাষিদের কাছে। ফলে বাধ্য হয়ে মাত্র 5 টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে তাদের, যা চাষের খরচের অর্ধেকও নয়। ভান্ডারহাটি ও পার্শ্ববর্তী এলাকার কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয় কেন্দ্রগুলি সঠিকভাবে কাজ না করায় অথবা আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা সরাসরি সরকারকে ফসল বিক্রি করতে পারছেন না। অনেক কৃষকই মহাজনের থেকে চড়া সুদের ঋণ নিয়ে এবং সারের আকাশ ছোঁয়া দাম মিটিয়ে বুক বেঁধে চাষ করেছিলেন, কিন্তু ফলন ওঠার পর দেখা যাচ্ছে বাজারের পাইকারি দর এতটাই নিম্নমুখী যে লরি ভাড়া আর শ্রমিকের মজুরি মেটাতেই পকেট শূন্য হয়ে যাচ্ছে। এর ফলে অনেক কৃষকই আলু আর জমি থেকে তোলার উৎসাহ হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে হিমঘরগুলির সামনে। লাভের আশায় যারা আলু হিমঘরে মজুত করেছিলেন তারা এখন দ্বিগুণ বিপদে। একদিকে আলুর বাজার দর নেই, অন্যদিকে হিমঘরের ভাড়া মেটানোর সামর্থ্য চাষিদের হারিয়েছে। উপযুক্ত খরিদ্দার না থাকায় এবং সময়সীমা পেরিয়ে যাওয়ায় হিমঘরের ভিতরেই বস্তা বস্তা আলু পচে নষ্ট হচ্ছে। পচা আলুর গন্ধে এখন ভান্ডারহাটির অনেক এলাকার বাতাসও ভারী হয়ে উঠেছে। স্থানীয় কৃষি অর্থনীতি এই সংকটের কারণে ভেঙে পড়ার মুখে। এলাকার সাধারণ মানুষের দাবি, প্রশাসন যদি অবিলম্বে হস্তক্ষেপ না করে এবং সরাসরি কৃষকদের থেকে সহায়ক মূল্যে আলু কেনা শুরু না করে, তবে আগামী মরশুমে চাষ করার মতো পুঁজি থাকবে না কৃষকদের হাতে। ঋণ শোধের চিন্তায় এবং ভবিষ্যতের অনিশ্চয়তায় এখন কেবলই হাহাকার শোনা যাচ্ছে ভান্ডারহাটি কৃষি প্রধান গ্রামগুলোতে। হুগলির ধনিয়াখালী এটা কৃষি প্রধান এলাকা এবং আলু চাষের জন্য বিখ্যাত। আমরা প্রায় দেখি আলু চাষের ন্যায্য দাম পায় না, এবং প্রশাসনের যে আমরা খামতি দেখি, প্রশাসন ঠিক মতো দাম দিচ্ছে না। চাষিরা ন্যায্য দামে আলু বিক্রি করতে না পেরে অনেক চাষি আলু চাষ ছেড়ে দেওয়ার পথে এবং লসের পথে। এই নিয়ে কি বলবেন? দেখুন, বর্তমান যে শুধুমাত্র আলু চাষির ব্যাপারটা বলছেন, কিন্তু এটা শুধু আলু চাষি নয়। এই পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান রাজ্য, যেখানে কিনা কৃষকরা তারা কৃষি জমিতে ফসল ফলিয়ে ফসল উৎপন্ন করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আপনি আলুর কথা বলছেন, তাহলে আলুর কথাই আসি। গভর্নমেন্ট কর্তৃক যে এমএসপি যেটা করা হয়েছিল, যে 900 টাকা কুইন্টাল প্রতি, সেটাও কিন্তু সঠিকভাবে কৃষকরা পায়নি। আর যে 5 টাকা কেজি দরে যে আলু, এটা গভর্নমেন্টের উচিত হবে তাকে সুনির্দিষ্ট নজর দেওয়া আলু চাষিদের প্রতি। তার কারণ আজকের যদি আমরা মনে করছি, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমেরিকার দিকে যদি আমরা তাকাই, এক সময় গান্ধী যিনি ছিলেন, গান্ধী পরিবারের অন্যতম প্রধানমন্ত্রী ছিলেন, 1.5 ঘন্টা ফোনে বকে বকে তারপরে উনি গম দিয়েছিলেন আমেরিকা। তাও আবার যেগুলো গমগুলো শুয়োর খায় সেই গম দিয়েছিলেন। কেন না, যখন যে চাষের মূল্য কমে যাবে চাষিরা সেটা থেকে হাত উঠিয়ে নেবে, আর হাত উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেটা দেখতে পাবো, তখন এখানে একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য আমেরিকা, গান্ধী পরিবারের অন্যতম প্রধানমন্ত্রী 1.5 ঘন্টা ফোনে বকার ফলে তারপরে আমেরিকা এখানে গম সাপ্লাই করে, তাও আবার শুয়োর খাবার গম, ইন্দিরা গান্ধী। তো সেই হিসাবে আমি বলতে চাই, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে আমি বলতে চাই যে কৃষি প্রধান রাজ্যতে আপনি অন্তত কৃষকদের প্রতি আপনি সুনজর দিন, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে তারা আলু বিক্রি করতে পারে এবং তারা এই চাষটাকে তারা কন্টিনিউ রাখতে পারে এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে তারা ধরে রাখতে পারে। আমরা প্রায় দেখি যে আলু চাষের অন্যতম শত্রু বলা যায় অকাল বৃষ্টি। এই অকাল বৃষ্টিতে বিভিন্ন এলাকার এবং হুগলির এবং আপনাদের ধনেখালির বিভিন্ন এলাকাতে প্রায়ই বৃষ্টি হলে আলু চাষের ব্যাপক ক্ষতি হয় এবং সরকার থেকে একটা নির্দিষ্ট টাকা তাদেরকে ধার্য করা হয়, তো সেই কৃষকরা অধিকাংশ এই টাকা পায়। এই তো বাস্তব কথা। দেখেন না, ওই যদি আপনি দেখেন যে ওই আবাস যোজনা কেলেঙ্কারি, বিভিন্ন স্কিমে টাকা আসে, গভর্নমেন্ট করতে আসে, কিন্তু ওই নিচু স্তর পর্যন্ত যায়নি, কোথাও না কোথাও ঘাবলা খেয়ে যাচ্ছে। কেউ মিডিলম্যান আছে, কেউ বলছে যে আমি এটা ওটা, মানে হাবি জাবি এক একটা, মানে ওদের প্রত্যেকটা লেগেই আছে। তো সেই ক্ষেত্রে আমি তরফে সাধারণ জনগণ হিসাবে আমি একটা কথা আপিল রাখতে পারি গভর্নমেন্টের কাছে, আসুন যার যেটা ন্যায্য পাওনা আপনি সেটা দিয়ে দেন। আর এই অকাল বৃষ্টির কথা যে বলছেন, যে বীমা যেটা থেকে থাকে কৃষকদের জন্য, সেটা আপনারা যথাসময়ে কৃষকদেরকে দিন, যাতে কৃষকরা তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পারে। ধনেখালির ভিডিও দুর্নীতির অভিযোগে, মানে 100 দিনের কাজে যে মনরেগা দুর্নীতির অভিযোগে তার অভিযোগ উঠেছিলেন এবং সেটা তাকে অপসারণ করা হয়েছে। এই নিয়ে কি বলবেন যে একটা ভিডিও এরকম দুর্নীতিতে যুক্ত?
কত বড় বড় অফিসার যারা ইউপিএসসি ডাব্লিউবিসিএস যারা রয়েছে, যে সমস্ত বড় বড় পরীক্ষা ক্র্যাক করে তারা আজকে বসে, পার্টি তো 5 বছরের জন্য চলে যাবে, কিন্তু ইনারা রয়েছেন পরীক্ষা দিয়ে পাস করে এসে বসে রয়েছে। তাদের উচিত হবে সাধারণ মানুষের কথাকে শোনা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু এই যে ভিডিও যে আজকে দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে, যেটা আপনি বলছেন, যদি এটা আমি জানি না, কিন্তু এটা আমরা খবরেও দেখেছিলাম পেপারে। তো সেই হিসাবে বলতে চাই যে যে সমস্ত ভিডিও আজকে জড়িয়ে যাচ্ছে, এদের সঙ্গে না শাসক দলের একটা লিঙ্ক আপ আছে, সরাসরি লিঙ্ক আপ আছে, নচেত কখনো ভিডিও এইরকম ভাবে প্রকাশ্যে জড়িয়ে যেতে পারে না দুর্নীতিতে। তো সেই ভিডিও যে সাসপেন্ড করেছে, আমার মতে বলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে আগামী দিনে কোনো আধিকারিক এইরকম অন্যায় কাজ করতে না পারে। আমরা প্রায় দেখছি যে স্বাস্থ্য ব্যবস্থার একটা দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার ঠিকমতো যেসব স্বাস্থ্যগুলো চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেগুলোর ডাক্তার নেই এবং পরিষেবা কাঠামো নেই, এবং তার অন্যতম ধনেখালিতেও এই একই অবস্থা দেখতে পাচ্ছি। এই চিত্র নিয়ে কি বলবে? সারা পশ্চিমবঙ্গের চিত্র, যতই চিকিৎসা পরিষেবা উন্নতি বলে চেঁচাক না কেন গভর্নমেন্ট, কিন্তু সেই জায়গা থেকে গভর্নমেন্ট এক প্রকারের ফেলিওর হয়েছে বলে আমরা মনে করছি। তার কারণ হ্যাঁ, মাল্টি স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট, কত হসপিটাল হাঁকিয়েছে, কত বড় বিল্ডিং হয়েছে, কিন্তু ওই বিল্ডিংগুলো যে দেখুন তো, আজকের যদি আপনি ওই শুধুমাত্র ধনেখালির কথা বললেন, কিন্তু দেখবেন এটা পুরো রাজ্যেই এই স্বাস্থ্য ব্যবস্থার পুরো বিহাল দশা। তার কারণ কেন জানেন তো, প্রাইভেটাইজেশন এমন হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেটে যখন ডাক্তার দেখতে যাচ্ছি, সেই হসপিটালের ডাক্তার প্রাইভেটে বসে আছে। সেই আমরা যেখানে এক্সরে আমরা যেখানে করতে যাচ্ছি, গভর্নমেন্টের যখন এক্সরে আমরা করতে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে কোনো রকম তার দেখাই যাচ্ছে না, এক্সরে হচ্ছে না, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, তারপরে প্রাইভেটে এক্সরে করে তারপরে দেখাতে হয়। তো সেই ক্ষেত্রে সাধারণ জনগণ হিসাবে আমাদের বক্তব্য একটাই, যে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, অন্তত স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবুগুলো গিয়ে বসুক এবং সাধারণ রোগীকে যথার্থ তারা পরিষেবা দিয়ে দিক। নচেত ওই রকম প্রাইভেট নার্সিংহোম খুলে রাখবে, লক্ষ লক্ষ টাকা বিল বানাবে, সাধারণ গরিব মানুষরা অসহায় হয়ে পড়বে।